আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে মানুষ কিভাবে যাচ্ছে সহজে, এবং আপনি কিভাবে যাবেন, আর বর্তমানে কোন প্রসেসে কোন সিস্টেমে মানুষ যাচ্ছে পর্তুগালে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি স্কিপ করবেন না, খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। যদি আপনি পর্তুগাল ইউরোপ যেতে চান তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, লাইক দিবেন। ওকে, তো এক্সট্রা কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায়। তো পর্তুগালে আপনি যাবেন কিভাবে সেটা বলি আগে। আচ্ছা, পর্তুগাল হচ্ছে আপনার ইউরোপের একটি অন্যতম একটি সেনজেন কান্ট্রি। তো এটাতে আপনি যাবেন কিভাবে, বা বর্তমানে মানুষ যাচ্ছে কিভাবে, বাংলাদেশ থেকে কীভাবে যাচ্ছে মানুষ, কোন প্রসেসে যাচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, সেটা আমি আগে বলি। আর পরে বলবো এই যে পর্তুগালে যাওয়ার পরে কী সমস্যা হতে পারে, বা আপনি বাংলাদেশ থেকে কীভাবে যাওয়ার জন্য মানে ঝামেলা দিকগুলো আমি পরবর্তীতে বলতেছি এই বিষয়টা বলার পরে। তো পর্তুগালে আপনাকে যেতে হলে আপনাকে মাইন্ড রাখতে হবে যে আপনি প্রথমেই ইন্ডিয়াতে যেতে হবে। আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে বাধ্যতামূলক। সেই বিষয়টি যদি আপনি মাইন্ডে রাখতে পারেন তাহলে আপনি পর্তুগালের জন্য আগাবেন, ফার্স্ট নাম্বার। সেকেন্ড হচ্ছে আপনি হিউজ পরিমাণ টাকা থাকতে হবে আপনার। আপনার বাজেটেও যদি কোনো প্রবলেম না থাকে, সমস্যা না থাকে, তাহলে আপনি পর্তুগালের জন্য আগাবেন। আচ্ছা, বাজেট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিই। বাজেট কত টাকা লাগতে পারে আমাদের বাংলাদেশে? আমার দেখা মতে, জানা শোনা মতে 20 থেকে 22 লক্ষ টাকা দিয়ে মানুষ পর্তুগালের জন্য ফাইল জমা দিচ্ছে। তো 20 থেকে 22 লক্ষ টাকা আমি মনে করি এটা হিউজ পরিমাণ টাকা, অনেক টাকা, যা আসলে লাগে না। কিন্তু কি দালাল বা এজেন্সি এগুলা বাধ্যতামূলক করে দিয়েছে, এটাই দিতে হয়, এটা ছাড়া আপনি যেতে পারবেন না, এরকম পরিস্থিতি বাংলাদেশ থেকে। আর আমি জানি না, কারো কাছে কম বাজেটেরও থাকতে পারে, 15 লাখ থাকতে পারে, সেটা খুব অল্প সংখ্যক। সেটা আমার দেখার মতো আমি মানে পাই নাই। 15 লাখ টাকা পর্তুগাল যাওয়া যাচ্ছে এই বছরে আমি আর জানার মতো নাই। অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে হয়তো যেতে পারতেছে, কিন্তু D1 ক্যাটাগরিতে 20-22 লাখ টাকায় আপনি যেতে পারবেন। আর 20-22 লাখ টাকার নিচে আপনি যেতে পারবেন না আমার জানা মতে, D1 ক্যাটাগরিতে যেতে হলে। কারণ D1 ক্যাটাগরিতে বর্তমানে মানুষ খুব বেশি যাচ্ছে, বিশেষ করে 2025 সালের মে মাস থেকে এখন পর্যন্ত D1 ক্যাটাগরিতে মানুষ অনেক যাচ্ছে, ইভেন যাবেও। কারণ এই D1 ক্যাটাগরি ভিসাটা ওপেন করে রাখছে পর্তুগাল, এই জন্য মানুষ D1 ক্যাটাগরিতে যাচ্ছে। আর এটা যাওয়া, এই ভিসাতে যাওয়া কিন্তু সহজ, অনেকটা সহজ, এই জন্য মানুষ D1 ক্যাটাগরিতে যাচ্ছে আপনার। তো D1 ক্যাটাগরিতে আপনার ভিসা যেতে হলে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা অবশ্যই লাগবে। তাছাড়া অনেক সময় এজেন্সিগুলো আপনাকে বলে ফার্স্টে পেমেন্ট দেওয়ার জন্য, ফার্স্টে টাকা দেওয়ার জন্য, না হলে কিন্তু আপনার ভিসা করবে না। ফার্স্টে 50,000 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিতে হয় এজেন্সিগুলোকে, না হলে কাজ করে না তারা, কাজের নিশ্চয়তা তারা নেয় না। তো আপনাকে এই অ্যামাউন্টটা আপনাকে রেডি করতে হবে পর্তুগালের D1 ক্যাটাগরিতে যেতে হলে। দ্বিতীয় নম্বরে আপনাকে ইন্ডিয়া তো যেতেই হবে, মাস্ট। ইন্ডিয়াতে যেতে হবে, সেখানে যাওয়ার জন্য, সেখানে গিয়ে থাকবেন, খাবেন, সেই খরচটা কিন্তু আপনাকে নিতে হবে, সেই খরচটা আপনি করতে হবে। সেই খরচটা কিন্তু এই 20 লক্ষ 22 লক্ষ টাকার ভিতরে যাবে না। সেই 20 লক্ষ আপনার 22 লক্ষ টাকার ভিতর হবে না, আপনাকে নিজ থেকে ইন্ডিয়ার খরচ বাবদ আপনাকে নিতে হবে, সেটা আপনার খরচ। আর অনেক সময় অনেক এজেন্সি বলে কি 20-22 লক্ষ টাকার ভিতরে আমাদের এই ইন্ডিয়ার যাওয়াটা সম্পূর্ণ আমরা নিচ্ছি। তো সব এজেন্সিগুলো এরকম নিচ্ছে না আমার জানা মতে। তো ইন্ডিয়াতে আপনি যাবেন, মানলাম ইন্ডিয়াতে আপনি যাচ্ছেন, আপনার টাকার সমস্যা নেই, কিন্তু আপনি কতটা মানে শিওর হয়ে গেলেন যে আপনার পর্তুগাল ভিসা হয়ে যাবে? আপনি ইন্ডিয়াতে আপনার খরচে গেলেন, আপনি কষ্ট করলেন, আপনি কি ভাবলেন আপনাকে ভিসা হয়ে যাবে? অত সহজে ভিসা হবে না। কারণ হচ্ছে কি বলেন, প্রথমত ইন্ডিয়াতে আপনার ভিসাই দিচ্ছে না, আপনার ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না। ইন্ডিয়ার আপনার কি ভিসা যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আপনার কিন্তু ভিসা দিচ্ছে না। অনেক মানুষ মেডিকেল ভিসা যাচ্ছে, সেটা খুব অল্প সংখ্যক, কিন্তু ভিসাটা আপনার যে ওপেনলি হিউজ পরিমাণ দিচ্ছে এরকম কিছু না। এরকম এই আপনার আগস্টের পরে, গত বছরের 5 আগস্টের পরে আপনার এই ভিসাটা আপনার তারা অল্প করে দিয়েছে, বা আপনার একটা মানে রেস্ট্রিকশন তৈরি করে দিয়েছে ইন্ডিয়া। যাই হোক, এই ভিসাটা পাওয়াটা খুব কঠিন, মূল কথা হচ্ছে এটাই। তো পর্তুগালে আপনার যেতে হলে আপনার তো 20 থেকে 22 লক্ষ টাকা লাগতেছে, ইন্ডিয়াতে যেতে হচ্ছে, ইন্ডিয়ার খরচটা আপনাকে নিতে হবে। তারপরে যখন আপনি ইন্ডিয়ার এম্বাসি ফেস করলেন, ইন্ডিয়াতে গেলেন, আপনি জমা দিলেন বা সেখানে এম্বাসি ফেস করলেন, তো ইন্ডিয়া থেকে আসার পরে যখন আপনি ভিসা পাওয়ার সময় হলো, তখন দেখলেন আপনি আপনার ভিসা রিজেক্ট আসছে, তখন আপনার মনে কি
মনে কি আসবে, মানে আপনার কি কি লাভ কীরকম লাগবে, তখন আপনার খুবই বাজে অবস্থা হবে। কারণ হচ্ছে কি, আপনি ইন্ডিয়ার খরচটা কিন্তু আপনি নিচ্ছেন, ইন্ডিয়ার খরচ সম্পর্কে আপনার লক্ষ 1.5 লক্ষ 2 লাখের মতো চলে যেতে পারে, এটা স্বাভাবিক। তাছাড়া আপনার পর্তুগালের জন্য আপনি যে প্রথমে যে ডিপোজিটটা দিয়েছেন, সেই ডিপোজিট থেকে আপনার টাকা মাইনাস হতে পারে। কিভাবে বলি, এজেন্সির লোক বলবে কি যে আপনি দিয়েছেন 50,000, 1 লক্ষ 2 লক্ষ দিয়েছেন, এর মধ্যে থেকে আমাদের খরচ হয়েছে আপনার এই ফাইলটি এদিকে, আপনার এই ফাইলটা এখানে দিয়েছি, সেখানে দিয়েছি, ইন্ডিয়াতে পাঠিয়েছি, এই করছি সেই করছি এই করছি, মানে আপনার এখন 50,000 টাকা শেষ, 50 টাকা পাবেন, আপনি 1.5 লক্ষ টাকা নিয়ে যান। আর অনেক সময় কি বাটফার এজেন্সিগুলো আপনার কি করে, আপনার টাকা মেরে দিয়ে কি করে এইসব, ওহরো ভাই, এটা আমি কিন্তু বানিয়ে বলতেছি না, আমাদের বাংলাদেশে অহরহ এরকম হচ্ছে। ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে আপনার অনেক সময় বাটফারা দালালরা আপনার কি বাটফারি করে ফেলে, অনেক টাকাটা দেয় না, বা এই টাকাটা নেমে কোথায় পালিয়ে যায়, কি করে সে করে, মানে বর্তমান হচ্ছে ভাই অনলাইনের যুগ। বুঝে শুনে কাজ করবেন, কার কাছে দিচ্ছেন এটা বুঝে শুনে, ভিসা কতটা করতে পারবে কিনা, সে যোগ্য কিনা সেটা যাচাই করবেন, অবশ্যই সেটা যাচাই করবেন আমি মনে করি। কারণ হচ্ছে ভাই আপনারা সবাই এখন স্মার্ট যুগ, এখন সবাই স্মার্ট মতো চলতে হবে, কাজ করতে হবে, যে কোনো জিনিস করেন না কেন। সো আচ্ছা, সেখানে যাওয়ার পরে আপনার কি হতে পারে, আপনি ধরে নিলাম আপনি পর্তুগালে ভিসা পেয়ে গেছেন, 20-22 লক্ষ 25 লক্ষ টাকা খরচ করে আপনি ইন্ডিয়ার ভিসা পর্তুগালে ভিসা পেয়ে গেছেন। আচ্ছা, পর্তুগালে আপনি ফ্লাই করলেন, গেলেন, সেখানে গিয়ে আপনার বেতন কেমন হবে? শুরুতে আপনার 700 ইউরো, 600 ইউরো, 500 ইউরো এরকম হবে। তো এটা দিয়ে আপনার কিন্তু ভালো রকম চলবে না, দিন ভালো চলবে না, মাস ভালো চলবে না, ফ্যামিলি দিতে পারবেন না, আপনি সেভিংও করতে পারবেন না, মানে আপনার মন মতো হবে না চলে। ইউরোপের মধ্যে বেতন কম দেওয়ার মধ্যে অন্যতম কান্ট্রি হচ্ছে পর্তুগাল ভাই। আপনি যদি মনে মনে করেন বা ভাবেন আপনি পর্তুগালে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাবেন, লাখ লাখ টাকা কামাবেন, সেই ভুল ধারণা কিন্তু আপনি আজকে থেকে বাদ দেন। পর্তুগালে আপনার লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে অনেক লোক, তবে কিন্তু 1-2 দিনে না, সেটা একটা সময় যাওয়ার পরে বা একটা লাইন পাওয়ার পরে, সে একটা পর্যায়ে চলে যাওয়ার পরে। তো আপনি শুরুতে গিয়েও যে আপনি লক্ষ টাকা কামাইবেন, 2 লক্ষ কামাবেন, সেটা কিন্তু চিন্তা করবেন না। আর আমি বলি কি, অনেক সময় আপনার 5-6 বছর যাওয়ার পরেও, আপনি 3-4 বছর যাওয়ার পরেও আপনি কিন্তু লক্ষ টাকা কামাতে পারবেন না, মানে লক্ষ লক্ষ টাকা কামাতে পারবেন না। কারণ হচ্ছে পর্তুগাল ভাই, পর্তুগালে কিন্তু হিউজ পরিমাণ টাকা কামানো যায় না, কারণ বেসিক একটা স্যালারি হচ্ছে এই বছর বর্তমানে বেসিক স্যালারি হচ্ছে সম্ভবত 1,000 ইউরো। দেখেন বেসিক স্যালারি নাকি সর্বোচ্চ স্যালারি হয় সম্ভবত 1,000 থেকে 1,200 ইউরো। তো দেখেন এটা কিন্তু আহামরি না, এটা কিন্তু অনেক বেশি না, কিন্তু অন্যান্য দেশে কিন্তু মানুষ 2,000 ইউরো, 2500 ইউরো, 3,000 পর্যন্ত, মানে অনেক ভালো 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 ইউরো কামাচ্ছে, ভালো টাকা কামাচ্ছে। তো কিন্তু পর্তুগালে সেটা আমার অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এটা হচ্ছে বর্তমানে পর্তুগালের একটা নেগেটিভ সাইড আমি মনে করি। তাছাড়া পর্তুগালে আপনার বাসা ভাড়ার খরচ এটা কিন্তু অনেক বেশি। সব কিছু মিলিয়ে বাসা ভাড়া এবং বেতনটা আপনি কিন্তু বেশি পাচ্ছেন না। ভালো আপনার যদি স্কিল না থাকে, কোনো কাজ না জানেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো কাজ পাচ্ছেন না, ভালো বেতন পাচ্ছেন না। সব মিলিয়ে ভাই, আপনি পর্তুগালের জন্য যদি পা বাড়াতে চান, বুঝে শুনে পা বাড়াবেন, কারণ পর্তুগাল কিন্তু এত ইজিলি না ভাই। প্রথমত আপনার ভিসা হবে কিনা সেটা নিশ্চয়তা কোনো এজেন্সি দিতে পারবে না বর্তমানে এই সময় এসে। দ্বিতীয়ত আপনার হচ্ছে সেখানে গিয়ে আপনি হিউজ পরিমাণ বেতন পাবেন না শুরুতে, এবং বাসা ভাড়া কিন্তু অনেক বেশি। তাছাড়া আপনাকে কেউ যে হেল্প করবে সেটাও না, আপনার যদি কোনো লোক থাকে সেখানে, তাহলে তো আপনাকে অবশ্যই হেল্প করবে, আপনার যদি আত্মীয় স্বজন থাকে, কিন্তু আপনাকে কেউ কিন্তু সেখানে হেল্প করবে না, আপনাকে কিন্তু নিজে নিজে আপনি আগাতে হবে সেখানে গিয়ে যাওয়ার পরে। তো এইগুলো হচ্ছে মূল বিষয়। তো পর্তুগালে আপনার কারা কারা ভিসার জন্য জমা দিতে চাচ্ছেন ফাইল, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি কিন্তু কোনো ইউরোপের জন্য কোনো কাজ করি না, আমি একজন আমি কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য ইনফরমেশনমূলক ভিডিও দিই আপনাদের ফায়দার জন্য। আপনারা কমেন্ট করবেন আপনার কার কোন বিষয়ে আপনার জানার ইচ্ছা, কোন বিষয়টি আপনি জানতে চাচ্ছেন, সেটা অবশ্যই আমার জন্য কমেন্ট করবেন। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিসা ইনফরমেশন বা আমি যেগুলো জানি সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কোনো আপনি পরামর্শ নিতে চান তাহলে আমার কাছে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে। অবশ্যই ভাই কল দিবেন না, আপনি মেসেজ দিবেন, নক দিবেন, আপনি কিন্তু সময়মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ, সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমরা যেই দেশগুলো নিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার মিডল ইস্টের সৌদি আরবের উমরা নিয়ে কাজ করি এবং ভিসা নিয়ে কাজ করি। আপাতত এইটুকু আমাদের। যখন আমি ইউরোপে যাবো ইনশাল্লাহ, খুব শীঘ্র হয়তো ইউরোপে যাচ্ছে আল্লাহর হুকুম হলে। তো সেখানে যাওয়ার পরে কিন্তু আমি যে সুযোগ পাই ইউরোপ নিয়ে কাজ করার জন্য, অবশ্যই আপনার জন্য কাজ করবো ভাই, আমি এটা চাই। কারণ হচ্ছে বাংলাদেশে খুব বাটপারি চলতেছে, এটা দেখে আমার খুব খারাপ লাগতেছে ভাই। কারণ হচ্ছে মানুষের সবার তো আর টাকা নাই ভাই, যারা টাকা প্রচুর আছে তারা টাকা নিয়ে মারিয়ে দিলে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু যারা টাকা নাই তাদের কিন্তু আপনার ইউরোপে গিয়ে আপনার চাকরি করবে, সে স্বপ্নটা কিন্তু বিতা যাচ্ছে। তো যারা পর্তুগালে যেতে চাচ্ছেন, আবারও বলতেছি, বুঝে শুনে আপনি ফাইল জমা দিবেন, বুঝে শুনে ভালো এজেন্সির দিকে ফাইল জমা দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ইনফরমেশনমূলক ইউরোপ এবং মিডল ইস্টের ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করবো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।